নমস্কার। আজকে যে টপিকটি নিয়ে এসেছি টপিকটি হলো রক্তদান শর্তাবলীর সেকেন্ড পার্ট। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এডুকেশান উইথ মিতালির সঙ্গে থাকবেন। এখানে স্বাস্থ্য বিষয়ক নিয়েই বেশি আলোচনা করা হয়ে থাকে এবং অন্যান্য এডুকেশান নিয়েও আলোচনা করা থাকে। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের টপিকের মেন পয়েন্ট হচ্ছে কোন কোন শারীরিক অবস্থায় রক্তদান করাই যায় না। রক্তদানের শর্তাবলীর আজকের সেকেন্ড পার্ট। রক্তদানের শর্তাবলী অর্থাৎ কারা কারা রক্তদান করতে পারবে যদি দেখার দরকার হয় তাহলে এডুকেশন উইথ মিতালিতে থাকবেন। প্রথম পয়েন্ট হচ্ছে হাঁপানির সমস্যা থাকলে দেওয়া যাবে না। হাঁপানি অর্থাৎ ইংলিশে যাকে বলে অ্যাজমা যদি কারুর থাকে তাহলে তিনি রক্তদান করবেন না। কেন করবেন না? তাহলে তিনি রক্তদান করলে তার তো প্রবলেম হতেই পারে। এছাড়া ব্লাডের যে কম্পোজিশান নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল তাতে সমস্যা থাকবে। এরপরে সেকেন্ড পার্ট, হার্টের অপারেশান হলে দেওয়া যাবে না। হার্ট হচ্ছে আমাদের মেন পার্ট, যেখানে ব্লাড সার্কুলেশন গোটা বডিতে হয়ে থাকে। তাহলে হার্টের সেখানেই অপারেশান হয়েছে, তাহলে তার যদি ব্লাডটা নিই তাহলে সেই ব্যক্তিরই প্রবলেম হবে এবং তার ব্লাডটার কম্পোজিশানও ঠিক নেই, তাহলে হার্টের অপারেশান হলে দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে ক্যান্সারের অপারেশান বা সার্জারি হলে দেওয়া যাবে না। ক্যান্সারের অপারেশান, সেখানে টিস্যুগুলোই মারা যাচ্ছে, টিস্যুগুলোই ডেথ হচ্ছে। তাহলে ক্যান্সারের যদি অপারেশান হয় বা সার্জারি হয় তাহলে তারও ব্লাড যদি নেওয়া হয় তাহলে সেই একই ব্যাপার, তার যে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, সেখানে প্রবলেম থাকবে। তাহলে অন্যদের দিয়ে লাভ কী হবে? তাহলে ক্যান্সারের অপারেশান বা সার্জারি হলে দেওয়া যাবে না। এর পরের পয়েন্টে আসছি, বুকে ব্যথা, শ্বাস প্রশ্বাসের কষ্ট, পা ফোলার লক্ষণ বা যে কোনো হার্টের অসুখ থাকলে দেওয়া যাবে না। আবার দেখুন হার্টের কথা এসছে, কারণ হার্টটাই দেখুন মেন পার্ট, তাহলে তার মাধ্যমেই ব্লাডটা চারিদিকে সার্কুলেশন হচ্ছে, সেখানেই প্রবলেম আছে। তাহলে তার কম্পোজিশান অর্থাৎ ব্লাডটা যেগুলি নিয়ে গঠিত, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট নিয়ে গঠিত, তাহলে সেখানেই প্রবলেম আছে। তাহলে অন্যকে দিয়ে উপকার হবে কি করে? তাহলে বুকে ব্যথা, শ্বাস প্রশ্বাসের কষ্ট, পা ফোলা মানে ইডিমা লক্ষণ যদি কারুর থাকে বা হার্টের অসুখ যদি থাকে তাহলে তাদের কাছ থেকে ব্লাড নেওয়া যাবে না বা তারা ব্লাড দেবেন না। এটা গেল এই পয়েন্ট। এর নেক্সট পয়েন্টে আসছি আমরা, যে কোনো রকম হার্টের ওষুধ খেলে রক্তদান করা যাবে না। তাহলে হার্টের বিভিন্ন ওষুধ খাওয়া হয়, যেমন যদি হাইপার টেনশান থাকে তাহলে অ্যামলো খেতে পারে, স্ট্যামলো খেতে পারে, লোসাটেন খেতে পারে, যাই হোক চেক খেতে পারে। যদি তা থিক থাকে, পাতলা থাকে, অনেক ক্লোপিটেপ, বিভিন্ন হার্টের ওষুধ আছে, খেতেই পারে। তাহলে এই ধরনের কোনো ওষুধ যদি হার্টের ওষুধ খায় তাহলে তারা রক্ত দেবেন না। এর পরের পয়েন্টে আসছি, খিঁচুনি বা মৃগী রোগ থাকলে রক্তদান করা যাবে না। খিঁচুনি এবং খিঁচুনি বা মৃগী রোগ থাকলে মানে কনভালশন প্রবলেম থাকলে তার কিন্তু রক্ত দেওয়া যাবে না। তাহলে সেই রুগী রক্ত দেবেন না। রক্ত দিলে তারও প্রবলেম হতে পারে বা যার যে রক্ত নিচ্ছে তার তাহলে রক্ত সেই কম্পোজিশান ঠিকঠাক কম্পোজিশানে রক্ত সে পাবে না, তাহলে খিঁচুনি বা মৃগী রোগী রক্ত দেবে না। এরপরে আসছি, সিজোফ্রেনিয়া রোগ থাকলে রক্তদান করা যাবে না। তাহলে সিজোফ্রেনিয়া আসলে একটি মানসিক রোগ এবং মানসিক রোগের একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে সিজোফ্রেনিয়া। তাহলে কেউ যদি ডায়াগনোসিস হয় যে এই রুগী মানসিক রুগী, এই মেন্টাল পেশেন্ট হচ্ছে সিজোফ্রেনিয়া পেশেন্ট, তাহলে সিজোফ্রেনিয়া পেশেন্ট হলে কিন্তু রক্তদান করা যাবে না। আর এটা একটি থাইরয়েডের ওষুধ খেলে রক্তদান করা যাবে না। তাহলে থাইরয়েডের যদি ওষুধ খায় সেটা হতে পারে হাইপোথাইরয়েড, হতে পারে হাইপার থাইরয়েড। তাহলে কেউ এলট্রক্সিন খায়, কেউ থাইরোনর্ম খায়, যে ওষুধ খাক না কেন, যে গ্রুপের ওষুধ খাক না কেন, থাইরয়েডের যদি ওষুধ খায় তাহলে তিনি কিন্তু রক্ত দেবেন না অবশ্যই। এরপরে পয়েন্টে আমরা আসছি, থাইরয়েডের ওষুধ তো হয়ে গেল। এর নেক্সট পয়েন্টে আসছি, হেপাটাইটিস বি অথবা সি শনাক্তকরণ করা হয়ে থাকলে রক্তদান করা যাবে না। তাহলে আমরা জানি যে বি এবং সি হচ্ছে আমাদের হেপাটাইটিসের একটি পার্ট এ বি সি আছে। তো এই বি আর সি, হেপাটাইটিস বি যদি থাকে কিংবা সি যদি থাকে তাহলে সেই ব্যক্তিরা রক্তদান করবেন না। তাহলে কি হবে? অন্যদের রক্ত সেই যে হেপাটাইটিস বি সি চলে যাবে। এরপরে আসছে, হেপাটাইটিসের ধরন বোঝা না গেলে রক্তদান করা যাবে না। তাহলে হেপাটাইটিসের ধরন, হেপাটাইটিসের আমি বললাম এ বি সি ডি গ্রুপ আছে,
তো যদি ধরন না বোঝা যায়, ডাক্তারবাবু ডায়াগনোসিস করতে এখনও পারেননি, ওর জন্য ইনভেস্টিগেশান দিয়েছে, তাহলে হেপাটাইটিসের ধরন, হেপাটাইটিস জেনে গেছে যে আমার একটা হেপাটাইটিস হতে পারে এ হচ্ছে মিউকাস লেভেলের কিছু, হতে পারে বি ব্লাড লেভেলের কিছু, হতে পারে সি ব্লাড লেভেলের কিছু, এই ধরনের হলে দেওয়া যাবে না। সিফিলিস থাকলেও রক্তদান করা যাবে না, এটা একটা এসটিডি রোগ। তাহলে সিফিলিস যদি থাকে, HIV সিফিলিস নাম শুনেছেন, তাহলে সিফিলিস একটা যৌন রোগ, তাহলে সেখানে সিফিলিস থাকলেও কিন্তু রক্তদান করা যাবে না। তাহলে সেখানে কি হবে, রক্তের কম্পোজিশনেই তো প্রবলেম আছে, তাহলে যে ব্যক্তি রক্ত পাবে তার প্রবলেম হবে। এরপরে আসছি গনোরিয়া থাকলে রক্তদান করা যাবে না, একই। তাহলে সিফিলিস থাকলেও দেওয়া যাবে না, গনোরিয়া থাকলেও দেওয়া যাবে না। এরপরে আসছি HIV সংক্রমণ থাকলে। HIV সংক্রমণ থাকলে সংক্রমণের অনুকূলে জীবনযাপন করলে রক্তদান করা যাবে না। HIV সংক্রমণ আছে, তার তো দেওয়াই যাবে না। সংক্রমণের অনুকূলে জীবনযাপন করলে রক্তদান করা যাবে না, অর্থাৎ যদি মাল্টি পার্সনের সঙ্গে সেক্স করে, এই ধরনের জীবনযাপন বা ড্রাগ নেয়, এই ধরনের জীবনযাপন করলে দেওয়া যাবে না। আবার একটা HIV নিয়ে এসছে পয়েন্ট, HIV সংক্রমিত ব্যক্তির জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীরা রক্তদান করতে পারবে না। হয়তো HIV সংক্রমণ কোনো ব্যক্তির হয়েছে, এবার তার ওয়াইফ, তাহলে রক্ত দেবে না, রক্ত দেবে না। তাহলে ইনকিউবেশন পিরিয়ড আছে, তার মধ্যে হতে পারে তার HIV হয়েছে, তাহলে রক্ত দিলে তাহলে অন্য দেহে চলে যাবে। এরপরের পয়েন্টে আসছি, রূপান্তরিত লিঙ্গের মানুষজন, যৌনকর্মী, সমকামী মানুষজন রক্তদান করতে পারবে না। তাহলে এনাদের একটা হরমোনাল প্রবলেমও থাকে, হরমোনাল ওষুধপত্র খায়, তাহলে এই ধরনের মানুষজন রক্তদান অ্যাভয়েড করবেন। আর কি এর পরের পয়েন্টে আসছি, কালাজ্বর থাকলে রক্তদান করা যাবে না। যদি কালাজ্বর হয়, তাহলে কালাজ্বর যদি থাকে তাহলে কিন্তু রক্তদান করা যাবে না। যেমন ম্যালেরিয়া হলে রক্তদান করা যাবে না। পরের পয়েন্টে আসবো, কুষ্ঠরোগ থাকলে রক্তদান করা যাবে না। তাহলে কুষ্ঠরোগ একটি বায়ুবাহিত রোগ, যে রোগ থাকলে কিন্তু রক্তদান করা যাবে না, সেটাও ব্লাডের সঙ্গে মিশে আছে, তাহলে ওই রক্ত অন্যদের দেহে যাবে, তাহলে কি হবে, তার প্রবলেম ঘটবে, তাহলে সে উপকার হবে কি অপকারে চলে যাবে না। তাহলে কুষ্ঠরোগ যদি কেউ ডায়াগনোসিস হয়, তিনি কিন্তু রক্ত দেবেন না। এরপরের পয়েন্টে আসছি, কিডনির কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে রক্তদান করা যাবে না। তাহলে আমরা জানি যে কিডনি আমাদের দেহে রয়েছে এবং তার যদি কোনো ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু রক্তদান করা যাবে না। এরপরের পয়েন্টে আসছি, পলিসাইথেমিয়া ভেরা থাকলে রক্তদান করা যাবে না। এটা একটা হিমোগ্লোবিন প্রবলেম ডিজিজ, যদি পলিসাইথেমিয়া ভেরা থাকে তাহলে কিন্তু রক্তদান করা যাবে না। তাহলে হিমোগ্লোবিনেরই প্রবলেম আছে, বেশি হিমোগ্লোবিন, তাহলে পলিসাইথেমিয়া ভেরা, তাহলে সেখানেও তাহলে রক্তদান করা যাবে না। এরপরে আছে অস্বাভাবিক রক্তপাত বা রক্তপাতের প্রবণতা থাকলে রক্তদান করা যাবে না। তাহলে অস্বাভাবিক রক্তপাত হতে পারে অন্য কোথাও থেকে, দাঁতের গোড়া থেকে হতে পারে, অন্যান্য যৌন সংক্রমণের ফলে সেখান থেকে, ভেজাইনা থেকে হতে পারে। অস্বাভাবিক রক্তপাত যেখান থেকেই হোক না কেন, তাহলে রক্তদান করা যাবে না। তাহলে সে রক্ত দিলে তো তিনিই তো প্রবলেমে পড়বে। এরপরে হচ্ছে মারাত্মক অ্যালার্জিজনিত সমস্যা থাকলে রক্তদান করা যাবে না। মারাত্মক অ্যালার্জিজনিত সমস্যা, প্রথমের দিকে পয়েন্ট একটা ছিল কিন্তু অ্যালার্জিজনিত সমস্যা, আবার একটা এসছে যে মারাত্মক অ্যালার্জিজনিত সমস্যা, সেই আবার যে আরবিসির মধ্যে যে ইওসিনোফিল বেসোফিল আছে সেখানেই আসলে প্রবলেম হয়ে আছে, তাহলে সেই রক্ত অন্যদের দেহে গেলে তাহলে কি হবে, প্রবলেমই হবে না। এর পরের পয়েন্ট আসছে, অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপন করলে রক্তদান করা যাবে না। অঙ্গ এবং টিস্যু যদি প্রতিস্থাপন করে তাহলে কিন্তু রক্তদান করা যাবে না। অঙ্গ এবং টিস্যু প্রতিস্থাপন করলে তারই রক্তের দরকার, তাহলে সেখানে আবার সেই একই হিমোগ্লোবিনের প্রবলেম ওখানে হয়ে বসে আছে, তাহলে সেই রক্ত অন্য দেহে যাবে না। এরপরে আসছে, অতীতে অজ্ঞানের ঘটনা ঘটলে কিংবা তার কারণে অসুস্থ বা আহত হয়ে থাকলে তাহলে কিন্তু রক্তদান করা যাবে না। তাহলে তার কনভালসান হয়েছিল, খিঁচুনি বাজ হয়েছিল, কোনো অজ্ঞান কোনো কারণে হয়েছিল, আহত হয়েছিল, হসপিটালে ভর্তি হয়েছিল, এরকম যদি কারোর ঘটনা থাকে তাহলে তিনি রক্তদান থেকে ব্যাহত থাকবেন। এবং অন্যান্য কিছু কারণ, অনেক কারণ আছে, সবগুলো তো আর লিখে করতে পারি না, তার ওই জন্যে লিখেছি। প্রথম হচ্ছে হাইপার টেনশান বা ডায়াবেটিক মেলাইটাস যদি কারোর থাকে তাহলে তিনিও রক্ত দেবেন না। যদি ম্যালেরিয়ায় আক্রান্ত হয় তাহলে 1 বছরের আগে রক্ত দেবেন না, এটা একটা পয়েন্ট। আরেকটি পয়েন্ট আগেই বলেছিলাম কালকে, যে
পুরুষের যদি 12.5-এর নিচে হিমোগ্লোবিন হয় আর মহিলাদের যদি 13-এর নিচে হিমোগ্লোবিন হয় রক্ত দেবেন না। রক্তদানের 24 ঘন্টার পূর্বে মদ্যপান করা যাবে না। ফ্লুতে আক্রান্ত ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত রক্ত দেবেন না। গর্ভবতী মা রক্ত দেবেন না, তারই তো রক্তের দরকার। গর্ভবতী মা রক্ত দেবেন না। অ্যান্টিবায়োটিক গ্রহণরত অবস্থায় মানে খাচ্ছেন সেই অবস্থায় রক্ত দেওয়া যাবে না। নিজের দেহে রক্ত নিলে 1 বছর অপেক্ষা করতে হবে। নিজের দেহে যদি তারই দরকার পড়েছিল কোনো এক সময়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, অপারেশনের জন্য হোক, যে কোনো কারণে হোক রক্তের দরকার পড়েছিল, তিনি নিয়েছেন, তাহলে 1 বছরের মধ্যে তিনি রক্ত দেবেন না। বিদেশে গেলে ফিরে আসার কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর রক্ত দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু বিদেশ থেকে ফিরলো, প্লেন থেকে নেমেই বললাম আমি রক্ত দেবো, হবে না, তাদেরও রক্ত দেওয়া যাবে না। আর কি, দাঁত এবং মুখের যদি অপারেশন হয় তাদের ক্ষেত্রেও তৎক্ষণাৎ রক্ত দেওয়া যাবে না। দাঁত ও মুখের অপারেশন হলে অপেক্ষা করতে হবে, 1 বছর অপেক্ষা করতে হবে। দাঁত এবং মুখের অপারেশানে ভালো হয়ে গেলে তারপর রক্ত দেবে। বড় সার্জারির 6 মাস আগে রক্ত দেবে না, ছোট সার্জারির 2 মাস আগে রক্ত দেবে না, এন্ডোস্কোপি করারও 4 মাস আগে রক্ত দেবে না। ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এডুকেশন উইথ মিতালির সঙ্গে থাকবেন। নমস্কার। এর নেক্সট টপিক পরের দিন আবার দেব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।